মুগলটোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিনা বসাক, সহকারী শিক্ষক, মুগলটোলা মাধ্যমিক বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তাহলে চলো, আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্বন্ধে ক্লাস নিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় বইটি তোমাদের হাতে নাও এবং ষষ্ঠ অধ্যায়ে বের করো। রাষ্ট্র, নাগরিকতা ও আইন। ষষ্ঠ অধ্যায়ে কি আছে বন্ধুরা? রাষ্ট্র, নাগরিকতা ও আইন। রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তাহলে ষষ্ঠ অধ্যায়ে কি আছে? রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আমরা প্রথমে জানবো রাষ্ট্রটা কি। রাষ্ট্র কি? রাষ্ট্র কি? রাষ্ট্রটা কি? রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে। তাহলে রাষ্ট্র কি পেলাম? যে রাষ্ট্র হচ্ছে এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যা কি করে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে সমাজে বসবাসরত সকল মানুষকে ঐক্য সূত্রে গাঁথা এবং তাদের কল্যাণ ও সমস্যার সমাধানের জন্যই রাষ্ট্র গঠিত হয় বা রাষ্ট্রের আবির্ভাব ঘটে। জনগণের কল্যাণ সাধনের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকেই রাষ্ট্রের আবির্ভাব হয়। তাহলে আমরা এই যে সমাজে অনেক আদিম সমাজ ছিল, পরে আদিম যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এইভাবে আস্তে আস্তে সমাজে কি করছে? বিকাশ ঘটেছে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো একটি ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। প্রাচীন যুগে এবং মধ্যযুগে মানুষ কি মনে করত? যে এটা সৃষ্টিকর্তাই একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে, একটি প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কি মনে করেছেন? যে এটি একটি সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য একটি অপরিহার্য প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো রাষ্ট্র কাদের জন্য? রাষ্ট্র হচ্ছে নাগরিকদের জন্য। নাগরিকের সুখ ও শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ। এই যে যদি রাষ্ট্র নাগরিকদের জন্য হয়, তাহলে নাগরিকদের সুখ শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে কি করা হয়? অনেক ধরনের কাজ করতে হয়। এই কাজগুলোকে আবার দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে ঐচ্ছিক কাজ এবং আরেকটি হচ্ছে অপরিহার্য কাজ। আবার রাষ্ট্রের প্রতি নাগরিকদেরও বেশ কিছু দায়িত্ব, শুধু রাষ্ট্রই দায়িত্ব পালন করে না, নাগরিকরাও কি করে? দায়িত্ব পালন করে থাকে। অন্যদিকে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং সমাজে বিদ্যমান সমস্যাগুলোর প্রতিরোধ ও প্রতিকারে আইনের বিধিবিধান আবশ্যক। তাহলে এই যে সামাজিক জীবনে কাদের? নাগরিকদের নিরাপত্তা বিধান করা এবং সমাজের যে বিদ্যমান সমস্যাগুলি আছে, যেমন আমরা এখন কি সমস্যায় পড়েছি? আমরা একটা মহামারীকালীন সমস্যা পড়েছি। সারা বিশ্বই এই করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত।
প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু ঘটছে এবং দিন দিন এই মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে। তাহলে এই যে রাষ্ট্র এইগুলো কি করে থাকে, এইগুলো প্রতিকার এবং প্রতিরোধ করে। যেমন প্রতিকার অসুখ হলে আমাদের কি করে বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে থাকে। আবার যখন প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য সরকার কি করতেছে, তোমাদের বাড়ি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে। আবার যে সমস্ত জায়গায় সংক্রমণের হার বেশি ওই সমস্ত জায়গায় লকডাউন দিয়ে সংক্রমণের হার কমানোর চেষ্টা করছি। তাহলে আমরা কি জানলাম যে রাষ্ট্র কি, রাষ্ট্রের কাজগুলো সম্বন্ধে এখন আমরা এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো। কি করতে পারবো, রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো। রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা কি, রাষ্ট্র কি, প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করি। যেমন আমরা বাংলাদেশি, আমরা কোন রাষ্ট্রে, আমরা বাংলাদেশে বসবাস করি। যারা ইউরোপিয়ান তারা ইউরোপে বসবাস করে, যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ায় বসবাস করে, যারা পাকিস্তানি তারা পাকিস্তানে বসবাস করে। তাহলে কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করেই কিন্তু কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ একটা প্রথমে কি করতো, গোত্র ভিত্তিক মানে দলে দলে বসবাস করতো। কাদের জন্য, জানে পশু পাখির আক্রমণ থেকে তারা কি পায়, রক্ষা করতে পায়। যদি একা একা বাস করে তাহলে যে কোনো মুহূর্তে তাদের আক্রমণ করতে পারে। এর জন্য তারা কি করতো, দল ভিত্তিক বা গোত্র ভিত্তিক বসবাস করত। সময়ের পরিবর্তনে এক সময় রাষ্ট্রের উৎপত্তি হয়। কারা তাহলে সময়ের পরিবর্তনেই রাষ্ট্রের উৎপত্তি হয় আর মানুষই রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে, রাষ্ট্রে বসবাসকারী সকল জনগণই রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলে। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে কি বলা হয়, নাগরিক। তাহলে রাষ্ট্রে বসবাসকারী জনগণই হচ্ছে নাগরিক। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। আগেই তো বলছি, রাষ্ট্র নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সুষ্ঠুভাবে বাঁচার জন্য অনেক ধরনের কাজ করে। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কি করেছে, বিভিন্নভাবে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছে। তার মতে আমরা এরিস্টটলের নাম শুনি নাই। এরিস্টটল বলেছেন, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। তাহলে এরিস্টটল কি বলেছেন, লিখো তোমরা সবাই খাতা। এরিস্টটলের মতে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে, কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। তাহলে এরিস্টটল কি বলেছেন, যে এরিস্টটল কি বলছেন, যে স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।
রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের নাম শুনো নাই? আর.এম. ম্যাকাইভার বলেছেন রাষ্ট্র হচ্ছে, তাহলে তোমরা লিখে নাও, রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভার কি বলেছেন? রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক কি আছে, ক্ষমতা আছে এবং নির্দিষ্ট ভূখণ্ড আছে, এবং নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত কি আছে, অধিবাসীদের উপর আইন বলবৎ রয়েছে। তাহলে অধ্যাপক ম্যাকাইভার বলেছেন যে রাষ্ট্র হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার কি আছে, আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত মানুষের উপর সেই আইন বলবৎ রয়েছে। আবার দেখো, সবচেয়ে সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নার একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক গার্নার বলেছেন রাষ্ট্র হল বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যার নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। তাহলে আমাদের কি দরকার? একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসরত জনগণ, যার কি আছে, যার উপর বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত আছে এবং সুসংগঠিত একটি সরকারও আছে, যে সরকারের প্রতি জনগণ স্বভাবতই অনুগত থাকবে। তাহলে আমরা রাষ্ট্র বলতে কি পেলাম? রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ, যার জনশক্তি সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং নিজস্ব ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করে এবং যার কি আছে, প্রাতিষ্ঠানিক ও সার্বভৌম ক্ষমতা রয়েছে। তাহলে আমরা রাষ্ট্র বলতে কি পেলাম? যে রাষ্ট্র হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, যার কি থাকবে, সরকার এবং যার বহিঃশক্তির আক্রমণ থেকে মুক্ত থাকবে এবং যে সব সরকারের জনগণের উপর কর্তৃত্ব থাকবে। তাহলে এই যে আমরা সংজ্ঞা পেলাম, এই সংজ্ঞার আলোকে আমরা রাষ্ট্রের উপাদানগুলো কি পারি বলতে পারি। এখন আমরা জানবো কি রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান আমরা এই যে রাষ্ট্র সম্পর্কে জানলাম, রাষ্ট্রের সম্পর্কে যদি আমরা রাষ্ট্রের ধারণা থেকেই রাষ্ট্রের 4টি উপাদান জানতে পারি। এক হলো কি, তাহলে রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান কয়টি? আমরা রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের 4টি উপাদান দেখতে পাই। কি কি? এক নাম্বার হচ্ছে জনসমষ্টি। এক নাম্বার কি? জনসমষ্টি। জনগণ যদি না থাকে তাহলে রাষ্ট্র দিয়ে কি হবো? 2 নাম্বার নির্দিষ্ট ভূখণ্ড। 2 নাম্বার কি? নির্দিষ্ট ভূখণ্ড। 3 নাম্বার সরকার। 4 নাম্বার হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব। তাহলে আমরা কি পেলাম? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। দেখো, আমরা প্রথমে কি জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদানই হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত, আমরা কি
জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি অপরিহার্য। আগেই তো বলেছি যে জনসমষ্টি যদি না থাকে তাহলে রাষ্ট্র কীভাবে গঠিত হবে বা রাষ্ট্র দিয়েই কি হবে। তাহলে রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদানই হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতেই রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তাহলে রাষ্ট্রের উদ্ভব কীভাবে হয়েছে? জনসমষ্টির ইচ্ছা এবং ঐক্যবদ্ধতার জন্যই কি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কিন্তু নির্দিষ্ট সীমারেখাও নেই। কোথাও কোথাও জনসংখ্যা বেশি হতে পারে, আবার কোথাও কমও হতে পারে। যেমন কি ভারত এবং গণচীন, এইখানে জনসংখ্যা কত আছে তোমরা জানো? 100 কোটিরও উপরে। কিন্তু অপর দিকে আবার কি সবচেয়ে ছোট জনবহুল রাষ্ট্র হচ্ছে কি সেন্ট মেরিনো ও মোনাকো। এই দুইটা ক্ষুদ্র রাষ্ট্র, এর জনসংখ্যা মূলত যথাক্রমে হচ্ছে সেন্ট মেরিনোর জনসংখ্যা হচ্ছে 33,225 ও মোনাকোর জনসংখ্যা 38,000। এটা 2016 সালের একটা হিসাব অনুযায়ী। এখন জনসংখ্যা বাড়তেও পারে। তাহলে আমরা কি যে দেখো একটার হচ্ছে 100 কোটিরও উপরে, আবার আরেক অপর দিকে অন্য রাষ্ট্রের হচ্ছে 33,000, আরেক রাষ্ট্রের হচ্ছে কি 38,000। তাহলে তারাও কিন্তু রাষ্ট্র। তাহলে আমরা কি পেলাম যে জনসমষ্টি কত হবে রাষ্ট্র গঠনের জন্য তার কোনো নির্দিষ্ট কি নাই, নিয়ম নাই। কোনো কোনো জায়গায় কি হতে পারে, বেশিও হতে পারে, আবার কোথাও কমও হতে পারে। তাহলে গেল জনসমষ্টি। আমরা আসতেছি নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রেরই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা আছে। ভূখণ্ড বলতে কি স্থলভাগ, জলভাগ এবং আকাশপথকেও বোঝায়। তাহলে কি নির্দিষ্ট ভূখণ্ড শুধু স্থলভাগই নয়, আকাশপথ এবং জলপথ, স্থলপথ এইগুলি নিয়ে নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যেমন আমরা কি আমাদের বাংলাদেশকে কি করেছি, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য আমরা স্বাধীনতা, আমাদের রক্তক্ষয়ী মহান কি হয়েছে, যুদ্ধ হয়েছে এবং আমরা স্বাধীনতা লাভ করেছি, নির্দিষ্ট ভূখণ্ড হয়েছে। প্রতিটি রাষ্ট্রে ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনীও রয়েছে। ভূখণ্ড বড় বা ছোট হতে পারে, যেমন রাশিয়ার আয়তন অনেক বড়, আবার অন্যদিকে দারুসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি রাষ্ট্র কি আয়তনে ছোট। আগেই তো বলেছি যে আমরা এই নির্দিষ্ট ভূখণ্ডের জন্য 1971 সালে কি করেছিলাম, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আবার অনেক সময় কি কতগুলো দ্বীপের সমন্বয়েও রাষ্ট্র গঠিত হয়, যেমন কি জাপান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এগুলি কতগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত। সরকার অপরিহার্য তৃতীয় উপাদান হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পূর্ণ হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ রয়েছে। কি বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই 3 বিভাগের সমন্বয়ে
সরকার গঠিত হয়। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠনের পূর্ণতা লাভ করে। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে তাদের কি করে পৃথক করে সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পরিচালিত করে। যেমন বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। তাহলে আমরা কি জানলাম? রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদানগুলো কি কি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের রাষ্ট্রের কার্যাবলী নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের উপাদানগুলোর সম্বন্ধে জেনে আসবে। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।